মাইনেটেড ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমি অভিজিৎ দাস। আজ শুরু করছি লেসন নম্বর 7, অ্যালগরিদমস অ্যান্ড ফান্ডামেন্টালস। এটা ফার্স্ট সেমিস্টারের লেসন নম্বর 7। আজকে আমরা পড়ব কি অ্যালগরিদম ফান্ডামেন্টালস, অর্থাৎ কি অ্যালগরিদমের সম্পর্কে আমাদের ফান্ডামেন্টাল মানে কি আমাদের প্রাথমিক ধারণা। তো অ্যালগরিদম কী এবং তার প্রাথমিক ধারণা সম্পর্কে আমরা পড়বো। তো এখানে কী পড়বো আজকে, আমাদের কিছু ডেফিনেশন আছে, ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যালগরিদম, রিকার্সিভ অ্যান্ড নন রিকার্সিভ অ্যালগরিদম এবং রিপ্রেজেন্টেশন অফ অ্যালগরিদম ইউজিং ফ্লোচার্ট আছে, সিউডো কোড আছে, অ্যান্ড ইফিসিয়েন্সি অফ অ্যালগরিদম, স্পেস কমপ্লেক্সিটি অ্যান্ড টাইম কমপ্লেক্সিটি, অ্যাসিমপ্টোটিক নোটেশন, বিগ ও নোটেশন, বিগ ওমেগা অ্যান্ড বিগ থিটা। তো এই সম্পর্কে আমাদের এইটুকু হলো সিলেবাস আছে। তো সিলেবাসে সবার প্রথমে হচ্ছে কি আমাদের অ্যালগরিদম। হোয়াট ইজ অ্যালগরিদম? তো দেখুন অ্যালগরিদম আমাদের কাকে বলে। তো কোনো নির্দিষ্ট কোনো একটি নির্দিষ্ট সমস্যা সমাধানের জন্য ধাপে ধাপে সাজানো, যুক্তিপূর্ণ এবং সসীম ইনফাইনাইট নির্দিষ্ট সংখ্যা অবধি নির্দেশাবলীকে অ্যালগরিদম বলে। এবং এটি কোনো নির্দিষ্ট প্রোগ্রামিং ভাষা লেখা নয়, বরং সাধারণ ভাষায় বা গাণিতিক যুক্তিতে লেখা হয় যাতে কেউ বুঝতে পারে। অর্থাৎ কি আমরা যখন কোনো কম্পিউটারে যে কোনো প্রোগ্রাম লিখি, কোনো সমস্যা প্রোগ্রাম কি যে কোনো সমস্যার সমাধানের জন্য কোড করা। তো যেমন আমরা বিভিন্ন সমস্যার সমাধানের জন্য আমরা বিভিন্ন সময় আলোচনা করে সেটাকে কী করে সলভ করি, ঠিক তেমনি কম্পিউটারে কোনো অর্থাৎ কম্পিউটার আমাদের নির্দিষ্ট কাজ করে। যেমন কোনো দোকানের সফটওয়্যার তৈরি করে, আমরা গেম খেলার জন্য সফটওয়্যার তৈরি করে, আমরা ইন্টারনেটে কাজ করার জন্য সফটওয়্যার তৈরি করে। তো এই সমস্ত সফটওয়্যারগুলো আমাদেরকে একটা প্রবলেম, তো সেই প্রবলেমগুলো আমাদের কীভাবে সলভ হবে, তো সেই সলভ করার আগে আমাদের কী করতে হবে, আগে আমাদের একটা নির্দিষ্টভাবে আগে নিয়ম মেনটেন করে চলতে হবে, বা কোনো একটা নির্দিষ্ট সলিউশন কীভাবে আমাদের সলিউশন করা যায়। তো সেই যে ব্যাপারটা, সেটাকে আমাদের যারা প্রথমে কম্পিউটারের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না জানে, তারা প্রথমে আগে কোনো প্রবলেম কীভাবে সলভ হবে সেটা আগে জানতে হবে। তো সেই প্রবলেম সলভিং জানার যে প্রাথমিক ধাপ, তাকে বলা হচ্ছে অ্যালগরিদম। অর্থাৎ কি আমাদের প্রবলেম কীভাবে সলভ হবে তার একটা স্ট্রাকচার। তা সেই স্ট্রাকচারের মধ্যে কী কী আছে, অ্যালগরিদমের বৈশিষ্ট্য এখানে কী আছে, আমাদের 5টি জিনিস আছে। ইনপুট, অর্থাৎ কি কোনো অ্যালগরিদম অর্থাৎ কোনো সমস্যা সমাধানের জন্য আমাদের ইনপুট লাগবে। যেমন তোমাদের আমি একটা উদাহরণ দিয়ে বলছি, মনে করো চা তৈরি করবে তুমি। তো চা তৈরি করা এটা তোমার একটা একটা প্রবলেম হোক বা কোনো একটা কাজ। তো সেই কাজটাকে তুমি কীভাবে ধাপে ধাপে তুমি সম্পন্ন করবে, সেটা একজন এক একভাবে যেভাবেই হোক না কেন, সবার লাস্টে কী হয়, একটা চাই তৈরি হবে। তো ইনপুট হিসেবে আমাদের কী, সেই চা তৈরি করার জন্য আমাদের ইনপুট হিসেবে নিতে হবে। ইনপুট হিসেবে কী নিতে হবে, ইনপুট হিসেবে নিতে হবে আমাদের চা পাতা নিতে হবে, জল নিতে হবে, তারপরে আমাদের বর্তন নিতে হবে, তারপরে আমাদের এনার্জি নিতে হবে, অর্থাৎ আমরা গ্যাস নিতে হবে। তো সেই সবগুলো আমাদের হলো ইনপুট। অর্থাৎ অ্যালগরিদমের 0 বা তার বেশি সুনির্দিষ্ট ইনপুট থাকতে হবে। 0 বা তার বেশি 0 বা তার বেশি 0 কি, 0 কিন্তু এখানে একটা ইনপুট, কখনো 0 ইনপুট একটা হয়। তো সেটাই, তথাপি কি আমাদের সবসময় একটা না একটা ইনপুট লাগবেই অ্যালগরিদমে। তাহলে আমাদের যখন ইনপুট দেবো, তো সে প্রোগ্রাম আমাদের যখন কোনো প্রবলেম সলভ হবে, সেই প্রবলেম সলভ হওয়ার পরে পাবোটাকে আউটপুট পাবো। অর্থাৎ সে কোনো সমস্যার সমাধানের পরে সেটা কী হবে, তার আউটপুট পাবো, তো সলিউশন পাবো। তো সেটা হচ্ছে আউটপুট, অর্থাৎ ইনপুট দিলে সেটাকে আউটপুট হবে। তারপরে এখানে ডিফাইনেন্স, অর্থাৎ সুনির্দিষ্ট, যা অ্যালগরিদমের প্রতিটি ধাপ বা নির্দেশ করতে হবে, যা একদম স্পষ্ট এবং দ্বিধাহীন। অর্থাৎ এক ধাপ পরে যেন অন্য কোনো মনে না বের হয়, অন্য কোনো বের না হয়। অর্থাৎ কি কোনো একটা কাজ তুমি দিলে এবং সেটাকে যে ধাপে যেটাই করতে হবে সেটাই নির্দিষ্টভাবে করতে হবে, এর আলাদা কোনো মিনিং হলে চলবে না, সেটা বলা হচ্ছে। অর্থাৎ আমাদের সুনির্দিষ্টভাবে কাজগুলো করতে হবে। তারপরে ফাইনাইটনেস, অর্থাৎ সসীমতা, অর্থাৎ কি অ্যালগরিদম অনন্তকাল ধরে চলবে না, এটা নির্দিষ্ট সময় পর এটা কী হবে, এটা অবশ্যই এটা শেষ হতে হবে। তো অর্থাৎ কি আমাদের অ্যালগরিদম শুরু হলে সেটা অবশ্যই শেষ হতে হবে। ইফেক্টিভনেস, অর্থাৎ কার্যকারিতা, নির্দেশগুলো এমনভাবে হতে হবে যাতে বাস্তবে কাগজে কলমে কম্পিউটারের সীমিত সময়ের মধ্যে সম্পন্ন করা সম্ভব। অর্থাৎ কি আমাদের দেখো এখানে ইনপুট নিব, সেটাকে আমাদের কী করবো, আমাদের নির্দিষ্ট একটা ডিফিনাইটনেসের মধ্যে দিয়ে ওটাকে পাস করানোর পরে তার একটা নির্দিষ্ট সময় গিয়ে শেষ হবে। শেষ হওয়ার পরে তারপরে নির্দিষ্ট ইফেক্টিভনেস, অর্থাৎ কি ঠিকঠাকভাবে কাজ হবে, তারপরে আমি আউটপুট পাবো। তো এখানে সেই যে অ্যালগরিদমের আমাদের 5টা পয়েন্ট হলো ইনপুট, আউটপুট, ডিফিনাইটনেস, ফাইনাইটনেস অ্যান্ড ইফেক্টিভনেস, এগুলি। অ্যালগরিদমের এটা সবই সুবিধা, যেখানে সুবিধা থাকে কিছু অসুবিধাও থাকে। তো যেমন কি প্রোগ্রাম লেখার আগে এটি একটু ব্লু প্রিন্ট হিসেবে কাজ করে। প্রোগ্রামিং ভাষার জ্ঞান ছাড়াই যে কেউ একটা সমস্যা ধাপগুলো বুঝতে পারে। তারপরে কোডগুলো ভুল ধরা সহজ হয়। তো আমি এটা আগে অসুবিধা বললাম, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো সবই সুবিধাই হবে। আমি
ভুলই বললাম, এটা সুবিধা না, এটা মানে অসুবিধা না, এটা সুবিধাই হবে। অর্থাৎ আমাদের এইগুলো হলো সুবিধা। অর্থাৎ কি আমরা কোনো প্রবলেম সলভ করার আগে তার নির্দিষ্ট স্ট্রাকচার আমি পেয়ে যাবো যে এটাকে আমি কীভাবে ধাপে ধাপে কীভাবে সমস্যার সমাধান করব। তো এই সমস্যার এইগুলো আমাদের অ্যালগরিদমের যে অসুবিধাগুলো, এখন এখানে সেই অসুবিধা কি সময় সাপেক্ষ। অর্থাৎ কি তুমি যদি কোনো প্রোগ্রাম সলভ করতে গিয়ে তুমি সবার আগে অ্যালগরিদম করতে লাগো, তাহলে অ্যালগরিদম করতে গেলে তোমাদের কী হবে, অনেকটা সময় যাবে। কিন্তু এটা খুবই জরুরি। কিন্তু আমাদের অল্প সময়ের মধ্যে কোনো কিছু করতে গেলে তখন যদি সরাসরি আমরা প্রোগ্রামিং কোডিং করব অ্যালগরিদম না করে, তো সেই ক্ষেত্রে এটা একটা অসুবিধার হতে পারে। জটিলতা অর্থাৎ কমপ্লেক্সিটি, অর্থাৎ তুমি যত আলাদা আলাদা ধাপে ধাপে কাজ করো না করো, তো ধীরে 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 কী হবে, এর একটা জটিলতা বাড়তে থাকবে। তো এখানে যেহেতু আমি কোনো প্রোগ্রাম করছি না, আমি আউটপুটও কী হচ্ছে সেটাও বুঝতে পারছি না, মানে অল্প বুঝতে পারি কী হচ্ছে, মানে কীভাবে আউটপুট হবে। তার সত্ত্বেও আমাদের যদি এগুলো আমি যদি আমি যদি অ্যালগরিদম করতে থাকি, তাহলে অনেক সময় জটিলতা হয়ে গিয়ে লাস্টে গিয়ে পরে গিয়ে আর আগে বাড়া যায় না। তো এই জন্য এটা একটা জটিলতার সৃষ্টি করতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে হয় না, কারণ আমাদের স্টেপ বাই স্টেপ আমরা কাজ করা হয়, সেই জন্য এটা জটিলতার সৃষ্টি বিশেষ একটা হয় না। তারপরে লুপিং বা ব্রাঞ্চিং, অর্থাৎ লুপিং বা ব্রাঞ্চিং, লুপ মানে কি এক কাজ বারবার করা, ব্রাঞ্চিং মানে ভাগ ভাগ করে করা। তো সেই সব ক্ষেত্রে আমাদের বিভিন্ন কোনো কন্ডিশন ভুল হয়ে গেলে বা কোনো যদি ইনফাইনাইট লুপে পড়ে যায়, যেমন একটা লজিক দিলাম, সেই লজিক কোনো দিন মানে মিথ্যা হওয়ার নয়, অর্থাৎ যতক্ষণ না মিথ্যা হবে তার লুপ ততক্ষণ চলতে থাকবে। তা আমি এমন একটা শর্ত দিলাম যে সারা জীবন ও সত্য থাকে, তাহলে কম্পিউটার কী হবে, সারা জীবন চলতে থাকবে। সেই সময় কম্পিউটারকে ইমপ্রপারলি আমাকে শাটডাউন করতে হবে, বন্ধ করতে হবে। তো সেইগুলোর ক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে। তো মানক স্ট্যান্ডার্ড অর্থাৎ এখানে ল্যাক অফ স্ট্যান্ডার্ড, অর্থাৎ কি এই যে অ্যালগরিদম কীভাবে লেখা হবে এর কোনো আলাদা কোনো নিয়ম নেই। তো সেই জন্য এখানে যে যেমনভাবে নিজস্বভাবে লিখতে পারে। আমি যেমন বইতে যেটা পড়বে তা বাদেও তুমি যদি এর কোনো অপটিমাম সলিউশন দেখাতে পারো, বোঝাতে পারো যে হ্যাঁ আমি এইভাবে করলেও এই প্রবলেমটা এইভাবে সলিউশন করা যেতে পারে, তাহলে সেটা একটা অ্যালগরিদম হয়ে যাবে। অর্থাৎ এখানে কোনো স্ট্যান্ডার্ডই নেই, তুমি তোমার মতো করে কোনো প্রবলেম যদি সলভ করতে হতো সেটাই হলো তোমার অ্যালগরিদম। বড় প্রোগ্রামের ক্ষেত্রে অনুপযোগী এবং একদম খুব বড় সফটওয়্যার বা সিস্টেমের ক্ষেত্রে প্রতিটি ছোটো ছোটো কাজের জন্য আলাদা অ্যালগরিদম লেখা এবং সেগুলো মেনটেন করা খুব কষ্টকর। এটা হলো আমাদের মানে অ্যালগরিদমের একটা অসুবিধা। যারা একটা ছোট ঘর এখানে তুলনা করা হচ্ছে কি, যদি তুমি একটা ছোটো ঘর তৈরি করো তার নিজে নকশা করে নিজে করে তৈরি করে নিতে পারবে। কিন্তু যদি কোনো শহর তৈরি করো তাহলে কী হবে, তার ব্লু প্রিন্ট লাগবে, অনেক কিছু লাগবে, অনেক কিছু ইঞ্জিনিয়ার অনেক কিছু মিলে তবে একটা শহর তৈরি হবে। ঠিক তেমনি ছোটো কাজের জন্য আমাদের ভাবে কাজটা করলে হবে, আর বড়ো কাজের জন্য আমাকে বিভিন্নভাবে নির্দিষ্ট মেনটেন করেই কাজ করতে হবে। তো এইগুলো আমাদের অ্যালগরিদম সম্পর্কে পড়লাম। তো এই লেসনে আমরা মানে এই ভিডিওতে তোমরা অ্যালগরিদম সম্পর্কে তোমাদের এটুকু এখানে রাখছি, ভিডিও আর বেশি বড়ো করছি না। তো এরপর আমরা রিকার্সিভ আর নন রিকার্সিভ অ্যালগরিদম সেই সম্পর্কে পড়বো। তো এই ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ এবং এই চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে।